হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইলেভেনের যে 17 নম্বর সেটটা ছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে কোনো বস্তুর বেগের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা লিখে নেওয়া যাক। দেখো, ভি সমান লেখা ছিল বি বাই টি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডিটি কিউ, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে বলে যে বি এর মাত্রিয় সংকেত কি হবে। তাহলে প্রথমে বলো যে এখানে বেগ ভি সমান আমরা কি লিখে থাকি না, ভি সমান লেখা হয় এল টি ইনভার্স, মানে সরণবাই সমান যেটা বলি বেগের মাত্রা। এবার কি বলতে পারি যে আমার দরকার তো বি, বি এর মাত্রা জিজ্ঞেস করেছে। তাহলে বলো এই যে বেগের মাত্রা এর সাথে আমরা সমমাত্রিকতা নীতি কি বলে যে এ এর মাত্রার সাথে এর মাত্রাও সমান হবে, এর মাত্রার সাথে এর মাত্রাও সমান হবে, এর সাথে এও সমান হবে। তাহলে আমরা এখানে কম্পেয়ার করে দিচ্ছি যে ভি সমান আমি লিখতে পারি কি যে ভি এর মাত্রা যা হবে আর বি বাই টি এর মাত্রা সেম হবে। বা এখান থেকে লেখা যেতে পারে যে বি সমান বি এর মাত্রা সমান কি লেখা যেতে পারে ভি এর মাত্রা ইন্টু টি এর মাত্রা, এটা লেখা যায়। তাহলে ভি এর মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -1, আর টি এর মাত্রা তো টি হয়। তাহলে এখান থেকে শুধু কত পাবো, এল পাবো। তাহলে বুঝতে পারছো যে এল টার্মটাই শুধু থাকবে, বাকিগুলো কিন্তু থাকবে না। তাহলে এখানে দেখো এম এল আর টি এর রেসপেক্টে আছে। তাহলে এটাকে যদি আমি বলি শুধু এলটাকে এরকম ভাবেও তো আমি লিখতে পারি যে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1 আর টি টু দি পাওয়ার 0, বা শুধু এল লিখলেও হতো। তাহলে এইখানে যে অ্যান্সারটা হবে, তাহলে দেখো কোনটা হবে না, শুধু এল থাকবে। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। একই রকম ভাবে তুমি সি ডি এগুলোর মাত্রা জিজ্ঞেস করলেও বের করতে পারতে, কিছু করতে হতো না, এটার সাথে এটাকে সমান করতে, দিয়ে সি এর মাত্রা ডি এর মাত্রা এরকম নির্ণয় করতে পারতে। নেক্সট দেখো, একটা তারের ভর দেওয়া আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে, ভরের এটা তার হচ্ছে নিজস্ব ভর, এটা তার ত্রুটি। এটা তার নিজস্ব ভর, এটা তার ব্যাসার্ধ, এটা তার ত্রুটি। এটা তার দৈর্ঘ্য, এটা তার ত্রুটি। তাহলে তারের ঘনত্ব সমান আমরা কি জানি যে ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। তাহলে দুইয়েরটা যদি লিখি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা লেখা হয়তো। তাহলে ঘনত্বকে যদি রো দিয়ে লিখি, রো সমান আমরা কি জানি না এম বাই আয়তন, একটা তারের জন্য কত হবে পাই আর স্কোয়ার এল, এটা। তাহলে এবার বলো ত্রুটি বার করতে হবে। তাহলে এখান থেকে লিখবো যে ডেল্টা রো বাই রো ইন্টু 100% সমান ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু, যেটা ঘাতে থাকে সেটা সামনে চলে আসে, 2 ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল, টোটালটা ইন্টু 100%। তাহলে এখানে দেখো কার কার ত্রুটি গুলো যদি লিখে নিই, তাহলে প্রথমে ভরের কত না 0.3 হচ্ছে তার অরিজিনাল ভর, আর ত্রুটি হচ্ছে 0.003। তাহলে উপরে লিখবো যে, আচ্ছা আগে ভর সমান এখানে লিখে নিই, ভর সমান কত দেওয়া ছিল 0.3 গ্রাম, আর এটা হচ্ছে এম, আর ডেল্টা এম হচ্ছে 0.003 গ্রাম। ব্যাসার্ধ আর যদি দেখতে যাই তাহলে দেওয়া আছে 0.5 mm। এবার ওটাকে সেন্টিমিটারে করে নাও, 0.5 mm কে সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার। আর তাহলে ডেল্টা আর কত হয়ে যাবে, ডেল্টা আরও সেন্টিমিটারে ট্রান্সফার করে নিলে 0.0005 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য 6 সেমি ছিল, দৈর্ঘ্য এল ছিল 6 সেমি। আর ডেল্টা এলটা দেখে নাও, ডেল্টা এল 0.06 সেমি। তাহলে ডেল্টা এল ছিল 0.06 সেমি। ব্যাস, এবার মান বসালেই হয়ে যাবে। তাহলে বলো এম, ডেল্টা এম কত, 0.003 বাই কত 0.3 প্লাস 2 ইন্টু ডেল্টা আর বাই আর কত আছে, ডেল্টা আর হচ্ছে 0.0005, আর হচ্ছে 0.5 প্লাস ডেল্টা এল হচ্ছে 0.06/6। আচ্ছা 0.0005, এখানে একটা জিরো আছে, 0.05, এটা 6, তাহলে ইন্টু 100। তাহলে এখান থেকে কত আসছে আমাদের যদি হিসাব করা হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3, এখান থেকে একটা দশমিক উঠলে এখানে আসবে 1000,
আর এটা গেলে এখানে কত হবে 10, তাহলে 3 3 ক্যান্সেল। তাহলে 1-এর 100 আসছে এখান থেকে, 1-এর 100 আসছে। এবার 1-এর 100 মানে কত 1%, প্লাস এখানে কিরকম ভাবে যাবে, তাহলে এখান থেকে আসবে ব্যাসার্ধের ত্রুটি যদি বলি তাহলে আসবে 2%, আর এখান থেকে আসবে 1%। তাহলে মোট ত্রুটি কত হলো 2 1 3 1 4, 4%। তাহলে এইখানে ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ যে ত্রুটিটা আসবে সেটা কত হয়ে যাচ্ছে না 4% ত্রুটি আসছে। তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা মিনারের শীর্ষ থেকে একটা পাথরখণ্ড ভি বেগে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত করা হলো। পাথরটি 4 ভি বেগে মাটিতে আঘাত করলো, মাটি স্পর্শ করতে কত সময় লাগবে? তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করব না, ভি স্কোয়ার সমান বলতে পারি কি ইউ স্কোয়ার প্লাস 2a s, এটা আমরা জানি। তাহলে এখানে যে ভি স্কোয়ারটা, ভিটা কত হয়েছে না ধরো 4v, তাহলে 4v স্কোয়ার বললাম, 4v তার স্কোয়ার। আর ইউ স্কোয়ারটা প্রাথমিক বেগ ধরো ভি ছিল, তারপর এখানে কোন ত্বরণে পড়ছে অভিকর্ষজ ত্বরণ, এর জায়গায় জি বসালাম, আর এসটা কত এইচ হাইট। তাহলে এখান থেকে পাওয়া যাবে 16v স্কোয়ার, এখানে একটা ভি স্কোয়ার প্লাস 2gh। তাহলে এইচ এর ভ্যালু এখান থেকে বের করে নাও, এইচ এর ভ্যালু কি হবে, ভি স্কোয়ারটার দিকে মাইনাস হয়ে যাবে 15v স্কোয়ার বাই 2g, এটা হয়ে গেল হাইটটা পেয়ে গেল। এবার আরেকটা ফর্মুলা কি আছে দেখো, ভি সমান ইউ প্লাস এটি, এটা লেখা হয়। এবার এখানে এটা কত 4v, এটা ভি, আর এটা সমান লিখতে পারি জি ইন্টু টি। তাহলে এখান থেকে 4v থেকে ভি বাদ দিলে কত 3v প্লাস, সরি এটা 3v সমান জিটি, বা টাইম টি সমান কি বলতে পারি 3v/জি। তাহলে এখানে জিজ্ঞেস করেছিল যে তার মাটি স্পর্শ করতে কত সময় লেগেছিল, তাহলে তার মাটি স্পর্শ করতে 3v/জি, যদি বলতো উচ্চতা কত তাহলে এটা। তাহলে এখানে বলেছে যে মাটি স্পর্শ করতে তার কত সময় লেগেছিল, তাহলে অ্যান্সার কি হবে 3v/জি। তারপরে দেখো যে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশ তন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে। তাহলে এটা বুঝতে পারছো কোন কিসের কোশ্চেন না, এটা দিক কোসাইনের কোশ্চেন। তাহলে দিক কোসাইনের ফর্মুলাটা যদি মনে করা যায়, তাহলে আমরা জানি যে যদি কোনো একটা ভেক্টর ধরো এ ভেক্টর, সাপোজ কোনো একটা ভেক্টর এ, তাহলে তাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, ax_i ক্যাপ, ay_j ক্যাপ, আর az_k ক্যাপ, এরকম আকারে লেখা হয়ে থাকে। এবার এই যে ভেক্টরটা যদি এক্স ওয়াই আর জেড অক্ষের সঙ্গে, এক্স ওয়াই আর জেড অক্ষের সঙ্গে যদি আলফা বিটা আর গামা কোণ করে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, দিক কোসাইন কিরকম লেখা হয়, কস আলফা সমান লেখা হয় থাকে এর এক্স কম্পোনেন্ট বাই এ ভেক্টর, এক্স কম্পোনেন্ট বাই এ ভেক্টরের মান। কস বিটা সমান কি লেখা হয়, কস বিটা সমান লেখা হয় থাকে এর ওয়াই কম্পোনেন্ট বাই এ ভেক্টরের মান। আর কস গামা সমান লেখা হয় থাকে এর জেড কম্পোনেন্ট বাই হচ্ছে এ ভেক্টরের মান, এরকম লেখা হয়। তাহলে এক্স অক্ষের সঙ্গে যেহেতু আলফা কোণ করছে, তাহলে আলফা সমান আমরা কি বলতে পারি না কস ইনভার্স, এখান থেকেই তো লেখা যাবে যে আলফা সমান কস ইনভার্স। এখানে দেখো কি আছে ভেক্টরটার মান, আচ্ছা ভেক্টরটার মান দেওয়া ছিল বলে দিচ্ছি, এটার সাথে কম্পেয়ার করো, ভেক্টরটা এখানে দেওয়া ছিল 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই ভেক্টরটা দেওয়া আছে। তাহলে ax এর জায়গায় এখানে কত আছে 3, তাহলে লিখলাম কস ইনভার্স 3 বাই, এবার এইটার মান যখন বের করবো তখন কি করতে হয়, √3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত আসছে বলো 3 3 9, 6 6 36, মানে 45, আর 4 49, মানে কত হয়ে যাচ্ছে কস ইনভার্স 3/√49, মানে কত 7, তাহলে কস ইনভার্স 3/7। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরটা যেটা প্রশ্নে বলে দেওয়া আছে।
একই রকম ভাবে বিটা বের করো, তাহলে বিটা সমান লিখতে পারি কস ইনভার্স, কত আসবে বলো বিটার জায়গায়, এটা ওয়াই কম্পোনেন্ট কত 6/7, আর গামা সমান কস ইনভার্স, তাহলে জেড কম্পোনেন্ট কত আছে 2/7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেক্টরটি তিনটি অক্ষের সঙ্গে কোন 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 উৎপন্ন করবে, না 3-7, 6-7 আর 2-7। চলো দেখে নাও কোন অপশনটা হবে, 3-7, 6-7, 2-7, তাহলে অপশন এ হবে। নেক্সট দেখো, আর ব্যাসার্ধযুক্ত মিউ ঘর্ষণ গুণাঙ্ক সম্পন্ন সমতল বৃত্তাকার পথে গাড়ি না পিছলে যাওয়ার শর্ত। গাড়ি না পিছলে যাওয়ার শর্ত কি, চলো একটু মনে করে নেওয়া যায়। তাহলে আমরা যখন বাঁক নিই তখন হচ্ছে দেখেছি যে কেন্দ্রের অভিমুখে একটা বল ক্রিয়া করে, যেটাকে অভিকেন্দ্র বল বলি। তাহলে সেটার মান কত হয় mv²/r, সেন্ট্রিপেটাল ফোর্স। এম হচ্ছে গাড়ির ভর আর ভি হচ্ছে গাড়ির দ্রুতি। এবার সর্বোচ্চ ঘর্ষণ বল তখন একটা কাজ করে, সেই ঘর্ষণ বলটা কি হয়, ম্যাক্সিমাম যে ঘর্ষণ বল ফ্রিকশন, সেটা কত কাজ করে মিউ ইন্টু এন। এন মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, জানো এনটা কার সাথে সমান হয়ে থাকে, না এনটা হচ্ছে এমজি এর সাথে সমান হয়ে থাকে, গাড়ির ওজনের সাথে। এন সমান এমজি, তাহলে এটা সমান লেখা হয় এটাকে মিউ এম জি, এটা আমরা লিখি। এবার কি হয়, না গাড়ি না পিছলে যাওয়ার শর্ত হচ্ছে গাড়ি না পিছলে, এটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, গাড়ি না পিছলে যাওয়ার শর্ত, গাড়ি না পিছলে যাওয়ার শর্ত, শর্তটা কি, না এই যে অভিকেন্দ্র বল আছে সেটা কি হবে সমান হবে কার সাথে, না এই ঘর্ষণ বলের সাথে, কারণ ওই হচ্ছে এটা যোগান দিচ্ছে। তখন আমরা কি লিখি যে এমভি ম্যাক্স স্কোয়ার বলা হতে পারে, সর্বোচ্চ বেগ এমভি ম্যাক্স স্কোয়ার/আর সমান লেখা হয়ে থাকে মিউ এম জি, এটা লেখা হয়, এটার সাথে সমান করে দিলাম। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম আর কি, ভি ম্যাক্সিমাম। তাহলে এম ক্যান্সেল, তাহলে ভি ম্যাক্স সমান বলতে পারি কি মিউ ইন্টু জি ইন্টু আর। তাহলে ভি ম্যাক্স সমান কত হবে, ভি ম্যাক্স সমান হবে √ওভার মিউ আর জি বা মিউ জি আর, যেটা খুশি বলতে পারো। তাহলে না পিছলে পড়ার শর্ত হচ্ছে এটা, তাহলে মিউ আর জি, √মিউ আর জি, এটাই হবে এটা শর্ত। নেক্সট দেখো বলেছে যে ভূমির সঙ্গে আমাদের কত কোণ করে 45 ডিগ্রি কোণ করে আনত ডাব্লু ওজনের একটি মইকে মসৃণ দেয়ালে ঠেকানো আছে, ভূমির দ্বারা ঘর্ষণ বল কত হয়। তাহলে 6-এর দাগে লিখে নি, তাহলে দেয়ালের উপর যে অভিলম্ব ক্রিয়া করছে বলটা, আচ্ছা প্রথমে লিখি মইয়ের ওজন। তাহলে ধরো মইয়ের ওজন হচ্ছে ডাব্লু, এবার দেয়ালে ঠেসানো আছে, তাহলে দেয়ালের অভিলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল সেটা কত NW বলছি। এবার যদি বলি ভূমির অভিলম্ব প্রতিক্রিয়া বল, সেটা উপরের দিকে কাজ করবে NG, এটা কাজ করবে দেওয়াল থেকে বাইরের দিকে, ওয়াল লিখলাম, এটা গ্রাউন্ড NG লিখলাম। ভূমির ঘর্ষণ বল, ভূমির ঘর্ষণ বল, তাহলে ফ্রিকশনাল ফোর্স, এটা লিখলাম। এবার যখন এটা হচ্ছে ভারসাম্যে থাকবে, তাহলে প্রথমে হচ্ছে উল্লম্ব বলের ভারসাম্য, কে কাকে ব্যালেন্স করছে দেখো, না NG মাইনাস ডাব্লু, এটা হচ্ছে উল্লম্ব বলের ভারসাম্য ধরো। তাহলে মইটা নিচের দিকে প্রয়োগ করছে ডাব্লু, আর উল্লম্ব বল কোন দিকে কাজ করছে উপরের দিকে, মাটি কি করছে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে এরা দুজনকে ব্যালেন্স করলো, তাহলে NG মাইনাস ডাব্লু সমান কি হয় 0। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে NG কাকে ব্যালেন্স করলো, ময়ের ওজনকে ডাব্লু। এবার অনুভূমিক বল যদি দেখি, অনুভূমিক বল, অনুভূমিক বলের ভারসাম্য,
তাহলে দেখো অনুভূমিক বল যদি দেখি তাহলে এইদিকে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আচ্ছা এইদিকে আমাদের এই বলটা কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া বলটা, দেয়ালের লম্ব প্রতিক্রিয়া বল, আর এদিকে আমাদের কাজ করছে বিপরীতে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স, তাহলে এরা একে অপরকে কি করছে, ব্যালেন্স করছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে এন ডাব্লিউ মাইনাস এফ, এফ ফ্রিকশনাল ফোর্স সমান 0, অর্থাৎ এফ, এফ ফ্রিকশনাল ফোর্সটা লম্ব প্রতিক্রিয়ার সাথে সমান। এবার ময়ের নিচের প্রান্তকে কেন্দ্র করে যদি টর্ক দিই তাহলে কত হবে, না ডাব্লু সমান, ডাব্লু এর যদি টর্ক দিই নিচের দিকে ধরো, ডাব্লু এর জন্য টর্ক কত হবে, ডাব্লু ইন্টু L/2 কত ডিগ্রি কোণ করেছিল, cos 40, উল্লম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ কত হয়, সাইন উপাংশ, তাহলে তার টর্ক কত হবে, না এন ডাব্লু ইন্টু এল সাইন 45 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি আমরা ব্যালেন্স করি, কারণ এখানে ডাব্লু সমান হচ্ছে এটার সাথে যদি সমান হয় তাহলে ডাব্লু ইন্টু L/2 cos 45, এটা কার সাথে সমান হবে, না এন ডাব্লু এল সাইন 45 এর সাথে। তাহলে ডাব্লু ইন্টু L/2 cos 45 এর মান 1/√2 সমান এন ডাব্লু ইন্টু এল সাইন 45 এর মান 1/√2। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 1/√2, 1/√2 ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে এন ডাব্লু সমান কত পেলাম, W/2। তাহলে এন ডাব্লু আর কার সাথে সমান হয়, এফ এফ এর সাথে সমান হয়, তাহলে এটা হচ্ছে W/2। তাহলে ঘর্ষণ বলটা কত হবে, না প্রযুক্ত ঘর্ষণ বল হবে W/2। তাহলে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা কত হবে, W/2। নেক্সট দেখো ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ পরিবর্তনের হার। তাহলে কৌণিক ভরবেগ আর টর্কের মধ্যে যদি একটা কি হয়, ঘূর্ণন গতির জন্য প্রযোজ্য হয় টর্কের মধ্যে সম্পর্ক নিউটনের গতিসূত্র থেকে আসছে। আর কি হয়, একটা কৌণিক ভরবেগ পরিবর্তনের হার সেটা কার সাথে সমান হয়ে থাকে, টর্কের সাথে সমান, কারণ আমরা পড়েছি টাও সমান dL/dt। টর্ক কি হয়, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান হয়, অর্থাৎ বস্তুটির উপর ক্রিয়াশীল টর্কের সমান হবে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর ক্রিয়াশীল টর্কের সাথে সমান হবে। নেক্সট আছে একজন ব্যাটসম্যান 12 মিটার/সেকেন্ড গতিবেগে আসে একটি বলকে আঘাত করে একই বেগে সোজা বলের দিকে ফিরিয়ে দিল, বলটির ভর এত, ব্যাট দ্বারা বলটির উপর প্রযুক্ত ঘাত কত হবে। তাহলে এটা কোন কনসেপ্টে আসবে, না ভরবেগের পরিবর্তন, 8-এর দাগ। তাহলে এখানে যে ঘাত বল সেটাকে আমরা ডেল্টা পি দিয়ে বলছি। তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তাহলে ভরবেগ কি ছিল, ফাইনাল এম ভি, আর এটা এম ভি আই বললাম। এবার বলের ভর দেওয়া আছে এম সমান 0.15 কেজি। প্রথমে যে বেগটা সেটা হচ্ছে ভিআই, সেটা কোন দিকে দিয়েছিল, ধনাত্মক দিক বরাবর ধরে নিচ্ছি। এবার চূড়ান্ত বেগ বলটাকে মেরে যখন আমরা পাঠিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই মাইনাস দিলাম। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত হবে, তাহলে ঘাত বল, ঘাত বল এম কমন নিয়ে নিলে ভিএফ মাইনাস ভিআই এটা হচ্ছে। তাহলে এটা করলে পাওয়া যাচ্ছে 0.15 ইন্টু ভি ফাইনাল কত, -12, -12 মানে 24, তাহলে 24 ইন্টু এটা করলে -3.6 কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে। অর্থাৎ এখান থেকে ঘাত বলের মান যদি বলা হয় তাহলে সেটা অ্যান্সার কি হবে, না 3.6 কেজি মিটার পার সেকেন্ড, এটাই হবে এটার অ্যান্সার। তাহলে এখানে দেখো কোনটা হবে অপশন, অপশন সি হবে এটা সঠিক উত্তর। এম ভরের একটা বস্তু নততলের উপর সাম্যাবস্থায় আছে, স্থির আছে। এই নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে
অনুভূমিকের সঙ্গে সে কত কোণ করবে। তাহলে একটা নততল যদি ভাবো, তাহলে এর উপরে একটা কি আছে, বস্তু আছে। তাহলে এর এমজিটা কি, নিচের দিকে কাজ করছে। এটা যদি থিটা হয়, লম্ব প্রতিক্রিয়া বল তলের সাথে লম্বভাবে এই বরাবর কাজ করছে। তাহলে এটাকে যদি বর্ধিত করা হয়, তাহলে এটা থিটা হলে আমরা জানি এটা থিটা হবে, আর এটা যদি থিটা হয় তাহলে এদিকটাকে বলা হয় এমজি কস থিটা, আর এদিকটা হয়ে যাচ্ছে আমাদের এমজি সাইন থিটা। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর ধরো ঘর্ষণ বল কাজ করছে, ফ্রিকশন বল। তাহলে এবার যখন সাম্য অবস্থায় আছে মানে কি একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, একে অপরকে ব্যালেন্স করছে, তাহলে এখান থেকে বলা যাবে যে এন সমান তাহলে তখন কি হয়ে যাবে, এমজি কস থিটা, আর এই ঘর্ষণ বলকে ব্যালেন্স করছে কি, এমজি সাইন থিটা। তাহলে এখানে যে ফ্রিকশনাল ফোর্স এ ব্যালেন্স করছে সাইন থিটাকে। তাহলে এখান থেকে বলা যাবে যে এফ এস সমান ঘর্ষণ বল মিউ এন লেখা হয়। তাহলে এফ এস মানে কি, এমজি সাইন থিটা, আর মিউ ইন্টু এন মানে হচ্ছে এমজি কস থিটা। এবার বোথ সাইডে এমজি এমজি কেটে দাও, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কত বলবো, মিউ। এটা মানে কি ট্যান থিটা সমান মিউ আসছে, বা থিটা সমান কি লিখবো, ট্যান ইনভার্স মিউ। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে থিটা সমান এখান থেকে লেখা যাবে যে ট্যান ইনভার্স মিউ। সরণ আর সময়ের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, এস সমান 1 প্লাস 2t প্লাস 3d স্কোয়ার মাইনাস টি কিউব। তাহলে এখানের মধ্যে কোন অপশনগুলো হবে, প্রাথমিক সরণ শূন্য, প্রাথমিক বেগ কি 1 মিটার পার সেকেন্ড, ত্বরণ টি সমান 1 সেকেন্ডে ত্বরণ শূন্য। তাহলে 10-এর দাগ। ইকুয়েশনটা কি না, এস সমান হচ্ছে 1 প্লাস 2t প্লাস হচ্ছে 3t স্কোয়ার মাইনাস টি কিউব। এবার বেগ ভি সমান কি লিখি, বেগ ভি সমান লেখা হয় ডিএস ডিটি। ত্বরণ এ সমান কি লেখা হয়, ডিভি ডিটি, বা লিখতে পারি ডিডিটি অফ ভি, আর ভি মানে কি ডিএস ডিটি, তাহলে সেখান থেকে লেখা হয় ডিডিটি অফ ডিএস ডিটি, বা এখান থেকে লেখা যায় ডি টু এস ডিটি টু, ডি টু এস ডিটি টু, একই জিনিস। এবার যে সমীকরণ দেওয়া আছে প্রাথমিক সরণ, প্রাথমিক সরণ কখন আসে, যখন এট টি ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে বার করব প্রাথমিক সরণ, এট টি ইকুয়ালস টু 0, টাইম টিতে 0 করলে এখানে কত আসছে সরণ, এস সমান 1 প্লাস 0 0 0, মানে কত 1 মিটার, 1 মিটার আসছে। তাহলে দেখো যখন প্রাথমিক সরণ কি 1 মিটার ছিল, অপশন চেক করো, প্রাথমিক সরণ বলেছে না শূন্য, তাহলে অপশনে হবে না, প্রাথমিক সরণ কত পেয়েছি 1 মিটার। নেক্সট চেক করো প্রাথমিক বেগ, তাহলে বেগ মানে কি হয়, ভি সমান ডিএস ডিটি করবো, তাহলে ডিএস ডিটি করলে ডিডিটি অফ 1 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার, আর মাইনাস ছিল টি কিউব, এটা। তাহলে এটা যখন ডেরিভেটিভ করবো, প্রথম রাশিটার জন্য 0, দ্বিতীয়টার জন্য 2, এটার জন্য 60, আর এটা হচ্ছে 3t স্কোয়ার, এটা। এবার প্রাথমিক বেগ মানে কি অ্যাট টি ইকুয়ালস টু 0-তে, প্রাথমিক বেগ মানে অ্যাট টি ইকুয়ালস টু 0-তে কত হবে, টি ইকুয়ালস টু 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস 0 মাইনাস 0, তাহলে এখান থেকে আসছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ কত হওয়া উচিত, 2 মিটার পার সেকেন্ড, কিন্তু অপশন কি বলছে যে প্রাথমিক বেগ নাকি 1 মিটার পার সেকেন্ড, তাহলে হবে না, কারণ আমাদের কত আসছে 2 মিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসো ত্বরণ চেক করব, নেক্সট হচ্ছে ত্বরণ। এবার ত্বরণ মানে কি হয়, এ সমান হয় ডিভিডিটি, তাহলে এটাকে করে নিতে হবে। তাহলে বেগ কত পেলাম, এটা তো ভি পেয়েছিলাম, তাহলে ত্বরণ মানে হয় ডিভি ডিটি।
তাহলে ভি কত পেয়েছিলাম, 2+60 - 3t², অর্থাৎ টি এর মান বসানোর আগে, তাহলে ওটার আরেকবার ডেরিভেটিভ হবে। তাহলে 2+60 - 3t² আরেকবার ডেরিভেটিভ করলে এটা 0, আর এটার থেকে পাবো 6, আর এখান থেকে পাবো 2×3=60। তাহলে প্রাথমিক ত্বরণ যদি বের করতে হয় তাহলে at t=0-তে প্রাথমিক ত্বরণ আসবে, তাহলে t0 বসালে এখানে কত হয়ে যাবে 6, তাহলে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো প্রাথমিক ত্বরণ 6 মিটার/সেকেন্ড স্কোয়ার এসেছিল কিনা, না, প্রাথমিক ত্বরণ ওরা বলেছে 16 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাও ভুল। তাহলে বুঝতেই পারছো এটাই ঠিক হবে। আচ্ছা, at t=1 সেকেন্ডে কি ত্বরণ শূন্য হচ্ছে, চেক করে নাও। তাহলে আমরা ত্বরণ কত পেয়েছি, ত্বরণ পেয়েছি এ সমান পেয়েছি 6 - 60। তাহলে টি সমান 1 সেকেন্ডে কি ত্বরণ শূন্য হয়, টি এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে টি এর ভ্যালু 1 বসালে কত হয়ে যায়, 6 - 6, তখন তো ত্বরণ শূন্য। তাহলে এই তথ্যটা সঠিক। তাহলে আমরা বলতে পারি যে at t=1 সেকেন্ডে ত্বরণ শূন্য। নেক্সট আসো 11টা, স্থির অবস্থায় থাকা কোনো একটা গাড়ির উপর পি স্থির ক্ষমতা প্রয়োগের ফলে টি সময় গাড়িটি ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে এই ক্ষেত্রে কিটার সাথে সমান হবে। তাহলে ক্ষমতা সমান আমরা কি জানি, ফর্মুলা, ক্ষমতা সমান লেখা হয় কার্য বাই সময়। ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। আবার কার্য মানে আমরা কি জানি, বল গুণিত সরণ বাই ডিটি। এবার বলো এই ডিএক্স ডিটিটাকে আমরা কি বলতে পারি, ডিএক্স ডিটি মানে কি হয়, ভি। তাহলে এটা সমান বলা যেতে পারে এফ ইন্টু ভি মানে বেগ। এবার এফ সমান জানি এম এ, আবার এ মানে হয়ে থাকে কি ডিভিডিটি, তাহলে এখান থেকে বলতে পারি এম ইন্টু ডিভিডিটি। এবার এখানে বসিয়ে দাও, এই সম্পর্কে বসিয়ে দাও এফ এর ভ্যালুটা, এফ মানে হয় এম ইন্টু ডিভিডিটি ইন্টু ভি আছে। তাহলে এম ইন্টু ভি মানে কি হয়, এম ইন্টু ভি মানে আবার হয়ে যাচ্ছে, এটাকে একসাথে যদি লিখি এম ভি ইন্টু ডিভিডিটি। তাহলে এটা কার মান পেলাম, পি সমান, তাহলে পি সমান পেলাম এটা। তাহলে এখান থেকে যদি লিখি যে পি ডিটি সমান এম ভি ডিভি, দিয়ে ইন্টিগ্রেশন করো, এটা করো 0 থেকে টি নাইনে, ধরলাম 0 থেকে বেগ টি সময় ভি হলো। তাহলে ইন্টিগ্রেশন করলে পি বাইরে আসলো, ডিটি মানে টি, তাহলে পি ইন্টু টি হয়ে যাচ্ছে। আর এদিকে যদি করি এম বাইরে আসলো, আর এটা পেয়ে যাবো v²/2, মানে এদিকটা হয়ে গেল আমার কত, হাফ এম ভি স্কোয়ার। কার ভ্যালু পেলাম, পিটি, পিটির ভ্যালু পেলাম হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান লিখতে পারি 2pt/m, এটা ভি স্কোয়ার সমান লিখতে পারি। বা ভি সমান কি লেখা যাবে, √2pt/m। তাহলে দেখতেই পাচ্ছ ভি এর সাথে টি এর কি রিলেশন, না ভি প্রপোর্শনাল টু √t। তাহলে এখানে কোন অপশনটা হবে, যে ভি প্রপোর্শনাল টু √t, এটা। কারণ দেখো টি সময় পর গাড়িটা ভি বেগ পেয়েছিল, তাই লিমিটটা কি দিলাম, 0 টি করলে 0 টু ভি দিলাম। একটা ভেক্টরকে যদি আমরা -2 দিয়ে গুণ করি তাহলে কি মাইনাসটা এখানে ডিরেকশন বোঝাচ্ছে, অর্থাৎ ভেক্টরের মানটা দ্বিগুণ হবে কিন্তু অভিমুখটা কি হয়ে যাবে, পাল্টে যাবে। মান দ্বিগুণ হবে, অভিমুখ উল্টে যাবে, তাহলে অপশন সি। নেক্সট বলেছে যে কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, তাহলে বস্তুটির রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ উভয় শূন্য। আর কোনো বস্তু সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে 13টা আমরা কি বলবো, 13টা হচ্ছে এখানে বলা যাবে যে এটা আমরা কি জানি না, কোনো বস্তুকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে তার ত্বরণ কৌণিক আর রৈখিক দুটোই শূন্য হতে হবে, তাহলে এটা তো ঠিক। আর এমন সাম্যাবস্থায় থাকা মানে যে স্থির থাকবে এমন নয়, সমবেগে চললেও তাকে আমরা কিন্তু সাম্যাবস্থায় আছে বলি, তাহলে এটা ভুল। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, তাহলে এটা হবে। নেক্সট বলেছে যখন একটি বস্তু সমবৃত্তীয় গতিতে বৃত্তাকার পথে ঘুরে তখন তার ভরবেগ ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, কিন্তু গতিশক্তি অপরিবর্তিত থাকে। পি সমান এমভি দেওয়া আছে, আর কে কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানে কি বলবো, যে হ্যাঁ বৃত্তীয় গতির ক্ষেত্রে এটাও সঠিক, আর এটাও সঠিক।
বৃত্তীয় গতির ক্ষেত্রে ভি পরিবর্তিত হলেও ভি স্কোয়ার অপরিবর্তিত থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যখন বৃত্তাকার গতিতে ঘটে তাহলে ভি এর মানটা কি থাকে, সেম থাকে, শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়। তাহলে এখানে বলতে পারি এ আর আর উভয় সঠিক, এটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। নেক্সট আসছে সেকশন সি। সেকশন সিতে দেখতে পাচ্ছ এখানে সরণ আর সময়ের একটা লেখচিত্র আছে। এখানে বলেছে যে এক্স অক্ষের সঙ্গে 30 আর 45 যদি কোণ করে বস্তুটির গতিবেগের অনুপাত কত হবে। তাহলে দেখো একটার সাথে 30 আর একটা এ। তাহলে এখান থেকে বলতে পারি যে প্রথম বস্তুর ক্ষেত্রে থিটা মানটা ধরে নাও 30 আছে, তাহলে ভি সমান কি, তাহলে তার নতিটাই কি নির্দেশ করো, বেগকে। নতি মানেই কি ট্যান থিটা বের করা, তাহলে ট্যান 30 সমান বলে দিচ্ছি প্রথমটা বস্তুর বেগ। তাহলে সরণ সময় লেখচিত্রের যে নতি যেটা হয় বা স্লোপ, সেটাই হচ্ছে বেগকে নির্দেশ করে। এবার সেই নতি মানেই আমরা বুঝি ট্যান। তাহলে এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে ট্যান 30 মানে কত, 1/√3। তাহলে প্রথম বস্তুর বেগ v1, দ্বিতীয় বস্তুর বেগ v2 সমান কত লিখবো, ট্যান 45, যার ভ্যালু কত 1। তাহলে v1/v2 করলে কত হবে, v1/v2, তাহলে 1/√3/1, মানে কত অ্যান্সার আসছে আমাদের 1:√3। তাহলে বেগের অনুপাত হয়ে যাবে 1:√3। নেক্সট বলেছে ও কেন্দ্রীয় বৃত্তপথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান পি কণাটির উপর এফ অভিকেন্দ্র বল প্রযুক্ত হচ্ছে। নিচের কোন চিত্রে এফ এর অভিমুখ সঠিকভাবে দেখানো হয়েছে। তাহলে অভিকেন্দ্র বল কেন্দ্র বরাবর কাজ করবে। তাহলে এখানের মধ্যে দেখো এখানে প্রথম চিত্রে যদি দেখি এফ বল পি থেকে ও এর দিকে নির্দেশ, ও থেকে। নেক্সট দেখো তাহলে এখানের মধ্যে কোন সঠিক চিত্রটা আমরা সঠিক বলবো, ও থেকে পি এর দিকে। এখানে বলেছে পি থেকে ও এর দিকে। তাহলে একটা হয় কেন্দ্র অভিমুখী আর একটা হয় কেন্দ্র বহির্মুখী। তাহলে এখানে কোনটা আমরা ঠিক বলবো, না কেন্দ্রের দিকে যেটা আছে। তাহলে কেন্দ্রের দিকে কোন ফোর্সটা আছে তীর চিহ্ন যদি দেখো, তাহলে দেখো এটা কেন্দ্র থেকে বাইরের দিকে হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপকেন্দ্র বল, তাহলে এটা হবে না। তাহলে এখানে দেখো কেন্দ্র অভিমুখী, কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল, তাহলে এটা হবে। এটা দেখো বাইরের দিকে, তাহলে এটা স্পর্শক বরাবর হয়ে যাচ্ছে, এটাও হবে না, এটাও হবে না। তাহলে অপশন বি হবে সঠিক। তাহলে অভিকেন্দ্র বল মানে কেন্দ্র অভিমুখী হবে বলের ডিরেকশন। নেক্সট এবার 17 প্রবলেম, এটা আমরা আগেও করেছি। বলো এটা কিভাবে করা যেতে পারে। তাহলে 17টা যদি দেখি, তাহলে এখানে এক কাজ করো, এখানে একটা, এদিকে এটাকে বলে দিচ্ছি টি2। তাহলে টি2 দুটো উপাংশ হচ্ছে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি ডাব্লু নিচের দিকে কাজ করছে, মানে এমজি নিচের দিকে কাজ করছে। আর এদিকে যে উপাংশটা মানে এটা কত হবে, একান্তর কোণ যদি হয় এটার সাথে এটা যদি দেখি তাহলে এটা 30 হবে। তাহলে এদিকটা আমি ধরে নিচ্ছি টি2 cos 30, যার সাথে অ্যাঙ্গেল করে কস উপাংশ, তাহলে এদিকটা হয়ে যাচ্ছে টি2 sin 30। তাহলে টি2 sin 30 কাকে ব্যালেন্স করছে, এর যে ওয়েট, অর্থাৎ এর ওয়েট নিচের দিকে কাজ করছে, ডাব্লু সমান এমজি, তাকে ব্যালেন্স করছে। আর টি1 অনুভূমিক উপাংশ টি2 cos 30 কে ব্যালেন্স করছে। ব্যাস, এবার এটা করলেই হয়ে যাবে। এখানে করে দিচ্ছি দেখো 17টা। তাহলে এখানে কে কাকে ব্যালেন্স করছে, না টি2 প্রথমে যদি দেখি তো, আচ্ছা ডাব্লু সমান এমজি, এম এর ভ্যালু কত, দেখো কত কেজি ভরের বস্তু ছিল, 2 কেজি, আর অভিকর্ষ ত্বরণ কত 9.8। তাহলে কত আসছে 2 × 9.8 মানে 2 × 8 = 16, 19.6 এত নিউটন। তাহলে ডাব্লুর ভ্যালু হয়ে গেল। এবার টি2 sin 30 কে কে ব্যালেন্স করছে, দেখো
এই দিক বরাবর কাজ করছে T2 sin 30 আর নিচের দিকে কাজ করছে W সমান M। তাহলে T2 sin 30 কে ব্যালেন্স করছে W। এবার সাইন 30 ভ্যালু কত হয়? সাইন 30 ভ্যালু হয় হাফ, তাহলে T2 ইন্টু হাফ সমান হয়ে যাচ্ছে 19.6, কারণ ডাব্লুর ভ্যালু পেয়েছি এটা। তাহলে T2 সমান আসছে 39.2 নিউটন। এবার দেখো এদিকে T2 cos 30 কে ব্যালেন্স করছে কে? T1। তাহলে লিখতে পারি T2 cos 30 এটাকে ব্যালেন্স করছে T1, বা T2 ইন্টু cos 30 ভ্যালু কত? √3/2, √3/2 সমান T1, বা T1 সমান T2 ভ্যালু জানো, এই যে 39.2 ইন্টু √3/2, 2 দিয়ে কাটলে আবার সেই একই 19.6। তাহলে অ্যান্সার কত হবে? 19.6 √3 এত আসছে নিউটন। তাহলে এখানে আমাদের চেয়েছে T1 এর মান কত, তাহলে 19.6। আবার এটাও দেখো 2 গুণিত 9.19.6, তাহলে এই দুটো অপশানই কিন্তু একই, তাহলে দুটোই এখানে হবে। নেক্সট আছে একটা ভেক্টর দেওয়া আছে, আর হলো এ আর বি ভেক্টর দুটির লব্ধি। আর সমান বলে দিয়েছে b/√2। তাহলে থিটার ভ্যালু কত? তাহলে এটা দেখতে পাচ্ছ অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে 18টা কিভাবে করা যেতে পারে? যদি বলি সাইন থিটা, সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত ছিল? লব্ধিটা। আর অতিভুজ কত ছিল? বিটা, এটা। তাহলে আর সমান কি লেখা হয়? না, আর সমান লেখা হয় b/√2, এটা লেখা হয়। তাহলে এই সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে সাইন থিটা সমান কি পাবো বলো? সাইন থিটা সমান পাওয়া যাবে বি ভেক্টর বাই √2 বাই বি ভেক্টর। অ্যাকচুয়ালি তাহলে তখন কি হচ্ছে? বি কেটে যাচ্ছে, মানে 1/√2। এবার সাইন থিটার ভ্যালু কত হবে? তাহলে থিটা সমান বলতে পারি সাইন ইনভার্স 1/√2। তাহলে সাইন কতর ভ্যালু 1/√2 হয়? না, 45। তাহলে থিটার ভ্যালু কত লিখতে পারি? 45। তাহলে এটা আমরা লিখবো 45 ডিগ্রি। নেক্সট দেখো তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কটা অশূন্য দিয়ে স্টার্ট হবে? তাহলে প্রথমেই অশূন্য আছে 1 2 3 4 5টা, তাহলে প্রথমে 5টা। তাহলে প্রথমটা থেকে 5টা, তারপরেরটা থেকে দেখো অশূন্য হতে হবে, এগুলো শূন্য স্টার্ট হবে, তাহলে এখানটায় একটা আছে, তাহলে একটা। এখানে যদি দেখি এটা ধরা হয় না, এইখানটা ধরতে হয়, তাহলে এখানে কত আছে? একটা, দুটো। তাহলে অ্যান্সার কি হবে? 5 1 2। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট বলেছে যে দুটি বস্তুর একটির বেগ ইউ একক, অপরটির বেগ 2u একক, দুটি বস্তু পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে চলছে। প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ দেওয়া আছে, এক্স এর মান কত হবে? তাহলে এরপর আমরা করলাম 20 দাগ। তাহলে বস্তুটির যে বেগটা, প্রথমে যে বস্তুটির বেগ v1 সেটা বলে দিয়েছে ইউ, দ্বিতীয়তে যে বস্তুটির বেগ সেটা হচ্ছে 2u, দ্বিগুণ হয়েছে, এবং তাদের যে মধ্যবর্তী কোণ সেটা কত? 60। তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ, তাহলে যার সাপেক্ষে করা হয় তাকে বাদ দিতে হয়। তাহলে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগ মানে কি? যার সাপেক্ষে করা হয় তাকে বাদ দিতে হয়। তাহলে কার সাপেক্ষে বলছি? প্রথমটি, তাহলে v1 কে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় লিখতে হয় আপেক্ষিক বেগ v21 সমান v2 মাইনাস v1। চলো এটাকে ভেক্টর রূপ করে দাও। তাহলে v2 মাইনাস v1। এখন এটাকে যদি এরকম ভাবে লেখা যেতে পারে v21 ভেক্টর তার স্কোয়ার সমান, আমরা লিখতে পারি কি? v1 ভেক্টর তার স্কোয়ার প্লাস v2 ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2v1 v2 cos থিটা। মান বসাও, ইউ স্কোয়ার প্লাস 2u স্কোয়ার মাইনাস
2u ইন্টু 2u ইন্টু cos 60, তাহলে ইউ স্কোয়ার প্লাস 4u স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা করলে আসছে 5u স্কোয়ার মাইনাস 2 গুণ 4 2u স্কোয়ার সমান হচ্ছে 3u স্কোয়ার, এরকম আসছে। বা এখান থেকে আমরা লিখতে পারি এটা কার ভ্যালু, v21 ভেক্টর তার স্কোয়ারের ভ্যালু, তাহলে v21 ভেক্টর একটা সাথে আরেকটা সমান কি হবে, রুট ওভার অফ 3u স্কোয়ার, মানে u রুট 3, এটা লিখবো। তাহলে এখানে বলেছে, প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা বলেছে যে দ্বিতীয়টির প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি বলছে ইউ রুট এক্স একক, তাহলে এক্স এর ভ্যালু কত এসছে, আমাদের এসছে ইউ রুট 3, তাহলে এক্স এর জায়গায় কত এসছে 3, তাহলে এখানে 3 লাগাবো। নেক্সট বলেছে কোন প্রাস তার প্রক্ষেপ সীমার যে স্কোয়ার সমান 48, সর্বোচ্চ উচ্চতা হয়, তবে 48টা তাহলে সর্বোচ্চ উচ্চতা, তাহলে বলেছে যে প্রাসের প্রক্ষেপ কোণ কত হবে। তাহলে এখানে প্রশ্নটা ভুল দেওয়া আছে যে প্রক্ষেপ সীমা স্কোয়ার সমান 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার দিতে হতো, তাহলে অ্যান্সার আসবে 21। প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা তার যে স্কোয়ার সেটাকে হতে হবে কি না 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতা তার স্কোয়ার, তাহলে প্রক্ষেপ সীমা হচ্ছে রেঞ্জ আর স্কোয়ার সমান 48 ইন্টু হাইট এইচ স্কোয়ার লিখছি। এবার এখানে প্রক্ষেপ কোণ ওটাকে আলফা ধরছি, ধরো প্রক্ষেপ কোণ সমান আলফা, এরকম প্লাস হয়ে থাকে দেখেছো, এই যে এরকম হয়ে থাকে, এইটাই হচ্ছে সেই রেঞ্জ, আর এটা হচ্ছে ইউ বেগে ধরো চূড়া হয়, এটা হচ্ছে কোণ, প্রক্ষেপ কোণ, তাহলে এখানে প্রক্ষেপ কোণকে আলফা ধরলাম, এটা হয়ে থাকে ম্যাক্সিমাম হাইট এইচ। তাহলে আর সমান কি লেখা হয় না, আর সমান লেখা হয়, ফর্মুলা মনে রাখবে 4h cot আলফা, এই সূত্রটা মুখস্থ করে, আর সমান 4h cot আলফা, তাহলে এটা কার কার মধ্যে সম্পর্ক, উচ্চতা আর প্রাসের প্রক্ষেপ সীমার মধ্যে রিলেশন, আর সমান লেখা হয় 4h cot আলফা। তাহলে আর এখান থেকে বলো আর সমান কি পাবো, √48 ইন্টু এইচ, তাহলে 48 কিরকম লেখা যেতে পারে যে 16 ইন্টু 3 ইন্টু এইচ, বা এখান থেকে লিখতে পারি 4√3 ইন্টু এইচ, তাহলে 4h cot আলফা, তাহলে এখান থেকে লেখা যাবে আর সমান হচ্ছে 4√3 ইন্টু এইচ সমান 4h cot আলফা, এইচ ক্যান্সেল, 4 ক্যান্সেল, তাহলে cot আলফা সমান কি আসছে √3, তাহলে cot কত ভ্যালু √3, তাহলে মনে রাখবে cot 30, তাহলে আলফার ভ্যালু কত হবে 30 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি কোণ করে ছুঁড়তে হবে, 30 ডিগ্রি কোণ করে ছুঁড়তে হবে, অপশন ডি। নেক্সট সেকশন ই, সেকশন ই শুরু করার আগে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে নাও। চলো, একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে সোজা উপরের দিকে ছোঁড়ার কিছু সময় পরে সেটি মাটিতে আসে, হোক ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে বস্তুর মন্দন কি হয়, জি এর সমান হয়, নিম্নমুখী গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণ জি এর সমান, তাহলে বলেছে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী গতি সংক্রান্ত স্থিতিবিদ্যার সমীকরণ ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, এইচ সমান ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান এই রিলেশনগুলো দেওয়া আছে।
এবার দেখো পাথরখণ্ডটির প্রাথমিক বেগ এখানে একটা দেওয়া আছে, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে অঙ্ক করতে হবে সর্বাধিক কত উচ্চতা উঠবে পাথরখণ্ডটি। তাহলে এখানে দেখো প্রাথমিক যে বেগ, চলো এখানে করো 22 তাহলে ইউ কত দেওয়া আছে প্রাথমিক বেগ না 40 মিটার পার সেকেন্ড, জি সাপ্লাই আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন সর্বাধিক উচ্চতায় উঠবে এইচ ম্যাক্স যখন হবে, আমরা কি জানি সর্বাধিক উচ্চতায় এইচ ম্যাক্স যখন হবে তখন ভিটা কি হয়ে যায় 0, বেগ শূন্য হয়ে যায়। তাহলে ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 2GH। তাহলে ভিটা 0 হবে, ইউটার তো কত আছে 40, 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এইচ। তাহলে এখানে 10 দুগুণে 20, 20H, আর এখানে 40 স্কোয়ার। তাহলে এখানে বলো এইচ সমান কত পাবো, 40 স্কোয়ার মানে 1600, আর এখান থেকে আসছে 20, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে 80 মিটার। তাহলে এটার অ্যান্সার কত দাগ দিব আমরা 80 মিটার। নেক্সট দেখো পাথর, পাথর যে খণ্ডটা সে কতক্ষণ ধরে উপরে থাকবে, একই। তাহলে এখানে আমরা টাইম বের করতে হবে, তাহলে টাইম বের করতে গেলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, 23-এরটা, ভি সমান ইউ মাইনাস জিটি করে দাও। তাহলে এখান থেকে ভি তো 0 হয়ে যায় সর্বাধিক উচ্চতায়, আর ইউ তো 40 মাইনাস জি তো 10 ইন্টু টি। তাহলে এখান থেকে পেয়ে যাবো টি সমান কত আসবে 40/10, মানে হয়ে যাচ্ছে 4 সেকেন্ড, হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার আমরা কত দাগ দেবো 4 সেকেন্ড। ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে, চলো ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে 24, 24-এর দাগ ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে। তাহলে বলো যখন পাথরখণ্ডটা উপরে উঠতে যে সময় নেয় নিচে নামতেও সেই একই সময় নেবে। তাহলে বলো যখন উপরে উঠবে পাথরটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে তখন 4 সেকেন্ড, তাহলে যখন নিচে নামবে তখনও কত নেবে 4 সেকেন্ড। তাহলে মোট টাইম কত লাগছে বলো, টি সমান 4 + 4 8 সেকেন্ড। এই টাইমটা তো পাথরটা উপরে থেকেছে, তাহলে মোট সরণ, তাহলে এটা করলে শর্ট ট্রিক্স হচ্ছে এটাই সহজ উপায়। তাহলে এটাই আমরা বলতে পারি যে ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে 8 সেকেন্ড। কখন বস্তুটি 35 মিটার উচ্চতায় থাকবে, কখন 35 মিটার উচ্চতায় থাকবে, কত দাগ হবে 25। তাহলে ইউ সমান কত ছিল 40 মিটার পার সেকেন্ড, জি সমান কত ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হচ্ছে 35 মিটার উচ্চ কখন থাকবে। তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে ফর্মুলায় বসাও 35, আর ইউ এর ভ্যালু কত 40, টি মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, বা এখান থেকে যদি সমাধান করা যায় তাহলে 2×5 = 10, তাহলে 5t² মাইনাস 40t প্লাস 35 সমান 0। তাহলে এখানে যদি কমন 5 চলে যায় তাহলে t² মাইনাস 5×8 = 40 আর 5×7 = 35 সমান 0। তাহলে এটাকে যদি সমাধান করা হয় তাহলে কত হতে পারে t² মাইনাস 7t মাইনাস টি প্লাস 7 সমান হচ্ছে 0, বা টি কমন নিলে টি মাইনাস 7 প্লাস মাইনাস কমন নিলে 1 কমন নিলে টি মাইনাস 7 সমান 0। তাহলে টি এর দুটো ভ্যালু আসছে, একটা আসছে টি মাইনাস 1 আর একটা আসছে টি মাইনাস 7 সমান 0। তাহলে এখানে টি এর কটা আসছে না টি সমান একবার 1 সেকেন্ড হচ্ছে আর টি সমান একবার 7 সেকেন্ড আসছে, টি সমান 1 সেকেন্ড আর টি সমান 7 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো, কখন বস্তুটি উচ্চতা থাকবে না 1 সেকেন্ড আর 7 সেকেন্ড। নেক্সট দেখো 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, তাহলে 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, তাহলে ভি সমান এখানে করে নাও ভি সমান ইউ মাইনাস জিটি, ইউ হচ্ছে 40 মাইনাস 10 ইন্টু 2 সেকেন্ড মানে 2, তাহলে 10 দুগুণে 20, 40 থেকে 20 বাদ দিলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড হবে 2 সেকেন্ড পরে তার বেগ। নেক্সট দেখো একটা বস্তু কণার উপর একটি বল এফ ক্রিয়া করায় বস্তুটি r1 r2 বিন্দুতে গেল রৈখিক ভরবেগ
দেওয়া আছে, বৃদ্ধি পেল 50% বৃদ্ধি পেল। নেক্সট দেখো R1 ভেক্টর, R2 ভেক্টর, F ভেক্টর। R1 বিন্দু থেকে R2 তে কৃতকার্য করতে, চলো 27 R1 ভেক্টরটা লিখে নাও। কত দেওয়া আছে? R1 ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। R2 ভেক্টরের মান কত আছে? i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর বল যেটা দেওয়া আছে F ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার বলেছে R1 বিন্দু থেকে R2 বিন্দুতে যাচ্ছে, তাহলে তাদের যে ডিফারেন্সটা কত, মানে ডিস্টেন্সটা কত, সেটাকে ডি ভেক্টর বলছে। তাহলে R1 থেকে R2 এর মধ্যে গ্যাপ, তাহলে বিয়োগ করো i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে কত আসবে? 1 মাইনাস 1 এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস j, তাহলে এখান থেকে মাইনাস j আর মাইনাস j মানে 2j ক্যাপ, আর 2k ক্যাপ থেকে কি মানে হলে 3, 2k ক্যাপ মাইনাস k ক্যাপ মানে k ক্যাপ, তাহলে 2j ক্যাপ প্লাস k ক্যাপ আসছে। এবার কৃতকার্য w সমান কি লেখা হয়? f ইন্টু dw বলতে পারো, সরি dw কেন, f ডট d, f ডট d, f মানে কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইন্টু ডট প্রোডাক্ট 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এটা করলে কৃতকার্য কত পাচ্ছি না? কৃতকার্য আসছে শুধুমাত্র সমানগুলোর ক্ষেত্রে j ডট j মানে -4 আর k ডট k মানে হচ্ছে 3, তাহলে কত আসছে? -1 জুল। মনে রাখবে i ডট i ক্যাপ 1 হয়, j ডট j 1 হয়, k ডট k 1 হয়, কিন্তু i ডট j 0 হয়, j ডট k 0 হয়, k ডট i 0 হবে। তাহলে সমান একই হলে 1 হবে আর একই না হলে 0 হবে। আঠাশেরটা, তাহলে এটা হবে -1 জুল। কোনো বস্তুটির গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে যদি, ওই যে বলা আছে রৈখিক ভরবেগ 50% ইনক্রিজ করে। চলো 28এরটা, আমরা তো একটা ফর্মুলা জানি যে গতিশক্তির সাথে এর একটা রিলেশন মনে পড়ো। তাহলে পি স্কোয়ার সমান পড়েছিলে যে রুট ওভার পি সমান হয় রুট ওভার পি সমান 2ma, এটা পড়েছিলাম। ভরবেগের সাথে গতিশক্তির রিলেশন, এটা লিখে নাও গতিশক্তি এরকম হয়। তাহলে এখান থেকে প্রথম বস্তুর গতিশক্তি যদি ভাবি, ই কে সমান আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার বাই 12 এরকম আকারে লেখা যায়। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে আগের যে প্রাথমিক গতিশক্তি k1 সমান আমি লিখছি p1 স্কোয়ার বাই 2m, প্রাথমিক গতিশক্তি। তাহলে এখন কি হয়েছে? রৈখিক ভরবেগ যদি 50% ইনক্রিজ করে, তাহলে 50% যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে নতুন ভরবেগ p2 সমান কি হবে? আগের যা ছিল তো থাকবেই, তাতে 50% ইনক্রিজ হবে, মানে 0.50 বলতে পারো p1, মানে মোট হয়ে যাচ্ছে 1.5 p1। তাহলে নতুন যে গতিশক্তি k2 সমান কি লিখবো না? p2 স্কোয়ার বাই 2m। তাহলে এটা হচ্ছে প্রাথমিক গতিশক্তি, এটা এখনের গতিশক্তি। তাহলে p2 স্কোয়ার বাই 2m মানে এখন কত হয়ে গেছে? p2 1.5 p1 তার স্কোয়ার বাই 2m। তাহলে এটা বুঝতেই পারছো 15 স্কোয়ার মানে কত? 225। তাহলে 2.25 p1 স্কোয়ার বাই হচ্ছে 2m। এবার বলো p1 স্কোয়ার বাই 2m মানে কি? p1 স্কোয়ার বাই 2m মানে হচ্ছে k1। তাহলে এটা সমান লিখতে পারি 2.25 k1। এবার গতিশক্তির যে পরিবর্তন ডেল্টা কে সমান কি লেখা হয়? অন্তিম মাইনাস প্রাথমিকের পরিবর্তন। তাহলে কে টু মাইনাস কে ওয়ান করলে 2.25 কে ওয়ান মাইনাস কে ওয়ান
সমান কত আসছে 1.25 কিলো, এত পরিমাণ পরিবর্তন হচ্ছে। তাহলে কত যদি বৃদ্ধি হয়েছে সেটা পেতে গেলে কি ফর্মুলা আছে না, ডেল্টা কে বাই কে ইন্টু 100% করলেই আমরা শতকরা পরিবর্তন পাই। তাহলে এখানে ডেল্টা কে কত এসছে 1.25 কে ওয়ান বাই কে কত কে ওয়ান ছিল প্রাথমিক গতিশক্তি ইন্টু 100। তাহলে কে ওয়ান ক্যান্সেল, এটার জন্য একটা কি আসবে 100 আসবে এখানটা। তাহলে এই 100 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে 125%। তাহলে এটার অ্যান্সার কি হবে 125%। একই রকম ভাবে 29 করা যাবে। বলেছে যে গতিশক্তি যদি 69% বৃদ্ধি পায় ভরবেগের তাহলে কতটা বাড়বে। তাহলে এটা যদি গতিশক্তি 69%, গতিশক্তি কে সমান কি লেখা যাবে, একটু আগে বলো পি সমান কি লিখেছিলাম। আচ্ছা গতিশক্তি কে দিয়ে লিখো চলো। তাহলে কে ওয়ান সমান আমরা কি পেয়েছিলাম একটু আগে, না পি ওয়ান স্কোয়ার বাই 2m, এটা পেয়েছিলাম। এবার গতিশক্তি বলেছে 69% কি হয়েছে ইনক্রিজ করেছে, 69% ইনক্রিজ করেছে। তাহলে ইনক্রিজ করার পর কে টু হয়েছে, তাহলে কে টুটা কি হয়ে যাবে, প্রথমে যা গতিশক্তি ছিল সেটা থাকবে, সাথে 69% কে এরকম লেখা যাবে 0.69 প্রাথমিক গতিশক্তি এটা। তাহলে এটা সমান কি লেখা হবে 1.69 কে ওয়ান। তাহলে কে টু সমান কি, অ্যাকচুয়ালি কে টু সমান হচ্ছে পি টু স্কোয়ার বাই 2m, এটা লিখি পি টু স্কোয়ার বাই 2m। তাহলে কে টু মানে কত 1.69 কে ওয়ান সমান হচ্ছে পি টু স্কোয়ার বাই 2m, পি টু স্কোয়ার বাই 2m বা এবার 1.69 কে ওয়ান মানে কত হয় বসিয়ে দাও, পি ওয়ান স্কোয়ার বাই 2m সমান পি টু স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 2m ক্যান্সেল হচ্ছে, পি টু স্কোয়ার সমান আসছে 1.69 পি ওয়ান স্কোয়ার বা পি টু সমান রুট ওভার অফ 1.69 ইন্টু পি ওয়ান। এবার 1.69 169 মানে তো 13, তাহলে এখান থেকে বলতে পারি 1.3 পি ওয়ান। তাহলে পি টু সমান এটা পাওয়া গেল। তাহলে ডেল্টা পি মানে গতিশক্তি ভরবেগের পরিবর্তন মানে কত পি টু মাইনাস পি ওয়ান। তাহলে পি টু এসছে 1.3 পি ওয়ান মাইনাস পি ওয়ান, তাহলে কত হচ্ছে 0.3 পি ওয়ান। এবার গতিশক্তির পরিবর্তন একই রকম ভাবে ডেল্টা পি বাই পি ইন্টু 100। তাহলে ডেল্টা পি কত এলো 0.3 পি ওয়ান, আর পি কত ছিল পি ওয়ান ছিল ইন্টু 100। তাহলে এখান থেকে কত আসবে না, কাটাকাটি হয়ে যাবে পি ওয়ান, তাহলে এখান থেকে আসবে 30%। তাহলে এটার অ্যান্সার আমরা কত দাগ দিব না 30% বাড়বে। নেক্সট আছে একটা ঘর্ষণহীন কপি কল আছে, তাতে দেখতে পাচ্ছ যে দুটো বস্তু ঝুলানো আছে। তাহলে এম ভরের বস্তু এফ সমান এম এ ত্বরণ নিয়ে নামবে, নিচের দিকে কাজ করছে, টান উপরের দিকে। তাহলে এখানে এম বস্তুর জন্য যদি ভাবি, এম জি নিচের দিকে, টান উপরের দিকে। তাহলে টান এই বস্তুটা কি হচ্ছে উপরের দিকে উঠছে, মানে কে বেশি টি বেশি এম জি ছোট। তাহলে এখানে কি লিখবো, প্রথমটার ক্ষেত্রে এম ভরের বস্তুর জন্য, তাহলে এম ভরের বস্তুর জন্য ইকুয়েশনটা কিরকম হবে না টি মাইনাস এম জি, কারণ টি বেশি তাই জন্য তো উপরে উঠছে, সমান এম ভরের বস্তু এ ত্বরণ নিয়ে উপরে উঠলে এম এ হয়, তার উপর ক্রিয়াশীল বল, এটা 1 নম্বর। আর যখন আবার 2m ভরের বস্তুর জন্য দেখবো তখন এম জি আবার বেশি, এম জিটা কত 2mg হবে, কারণ 2 কেজি 2m ছিল ভর, মাইনাস টি, টিটা কম সমান 2m, এটা হয়ে গেল 2 নম্বর। এবার 1+2 করে দাও, 1+2 করলে কি পাবো টি মাইনাস এম জি
প্লাস 2 mg মাইনাস টি সমান mA প্লাস 2mA হয়ে গেল। তাহলে টি টি ক্যান্সেল, 2 mg থেকে এটা বেরোতে হলে mg, mg সমান কত আসছে 3mA, ক্যান্সেল, তাহলে g সমান হচ্ছে 3a বা a সমান কি হয়ে যাবে g/3। তাহলে কত ত্বরণ নিয়ে উপরে উঠবে না g/3 ত্বরণ নিয়ে উপরে উঠবে, তাহলে g/3 ত্বরণ নিয়ে উপরে উঠবে। তাহলে এখানেও টান উপরের দিকে কাজ করবে আর mg নিচের দিকে। পাশে একটা দেখো দেওয়া আছে এম ভরের একটা ব্লকের উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া দেওয়া আছে অনুভূমিক তলের সঙ্গে এত ডি দূরত্ব, তাহলে কৃতকার্যের পরিমাণ এখানে বার করতে হবে। খুবই সহজ, চলো। কত দাগ হবে আমাদের 31 দাগ। তাহলে ঘর্ষণ বল ফ্রিকশনাল ফোর্স এফ কে সমান আমি কি লিখতে পারি মিউ ইন্টু আর বা মিউ ইন্টু এন, লম্ব প্রতিক্রিয়া বল যেটাকে বলতে। আর কৃতকার্য ডাব্লু সমান কি লেখা হয় বল গুণিত সরণ, তাই তো। বল গুণিত সরণ, তাহলে এখানে বল বলতে তো ঘর্ষণ বল কাজ করছে, তাই বল গুণিত এখানে যে সরণটা হচ্ছে সেটা আমি ডি ধরছি। তাহলে এফ কে সমান কত মিউ আর, আর এখানে সরণ কত ডি, তাহলে কি বলে দেবো মিউ আর ডি অ্যান্সার হবে। তাহলে এটা কৃতকার্য হবে মিউ আর ডি। এই যে দেখতে পাচ্ছ ডি সরণ হচ্ছে আর এখানে তো ঘর্ষণ বল কাজ করছে আর তো লম্ব প্রতিক্রিয়া বল বলে দেওয়া আছে। নেক্সট দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো আছে। একটা গোলক তার কেন্দ্রগামী অক্ষ, এটা তার কেন্দ্র, সেই অক্ষ সাপেক্ষে ঘুরছে। একটা পতঙ্গ গোলকটির সর্বোচ্চ বিন্দু, এখানে একটা পতঙ্গ আছে, তাহলে জড়তা ভ্রামক কি হয়। পতঙ্গটি কি করবে গোলকটির যখন পৃষ্ঠ বরাবর নামবে তখন গোলকের কেন্দ্র থেকে কিন্তু পতঙ্গের দূরত্ব পরিবর্তিত হবে, গোলকের যে কেন্দ্র সেখান থেকে পতঙ্গের দূরত্ব পরিবর্তিত হবে। এবং জড়তা ভ্রামক কি হয় কিসের উপর নির্ভর করে আমরা জানি আই সমান, জড়তা ভ্রামক কি সমান আই সমান এম আর স্কোয়ার, মানে হচ্ছে ব্যাসার্ধের সাথে ডিপেন্ড করে ভরের সাথে ডিপেন্ড করে। অর্থাৎ যেহেতু এখানে সর্বোচ্চ বিন্দু থেকে ক্রমশ নেমে আসছে তাহলে কি হচ্ছে ব্যাসার্ধ বাড়ছে, মানে ব্যাসার্ধের পরিবর্তন হলে জড়তা ভ্রামক পরিবর্তন হবে। এবার যখন ও নিচে নেমে আসছে পতঙ্গরা দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে মানে জড়তা ভ্রামক ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে জড়তা ভ্রামক ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে একেরটা হবে আমাদের অ্যান্সার বি, একেরটা বলবো কোনটা হবে বি। নেক্সট হচ্ছে কৌণিক গতিবেগ। কৌণিক গতিবেগ মানে ওমেগার কথা বলা হচ্ছে। এবার বলো কোনো এল সমান কি লেখা হয় আই ওমেগা, পড়েছি। তাহলে যখন যখন হচ্ছে যদি বাহ্যিক টর্ক না থাকে তাহলে কৌণিক ভরবেগ আমরা কি জানি সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তাই বলে। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকে, তাহলে জড়তা ভ্রামক কি করছে যা সিস্টেমের জড়তা ভ্রামককে কোনো পতঙ্গ যখন পৃষ্ঠ বরাবর নামছে মানে তার জড়তা ভ্রামক চেঞ্জ হচ্ছে, তাহলে বাহ্যিক টর্ক না থাকে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে জড়তা ভ্রামক যদি বৃদ্ধি পায় কৌণিক গতিবেগ হ্রাস পাবে। কারণ আমরা জানি I1 ω1 সমান সংরক্ষিত মানে কি I2 ω2, তাহলে এইটা যদি বৃদ্ধি পায় জড়তা ভ্রামক বৃদ্ধি পেলে ω1 হ্রাস পাবে, ω1 বৃদ্ধি পেলে এ হ্রাস পাবে, এটাই জানি একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পাবে। তাহলে এখানে যেটা হবে তাহলে বলেছে কৌণিক গতিবেগ কি হতে থাকবে ক্রমাগত, 33-এরটা আমরা কোনটা দাগ দেবো না কৌণিক গতিবেগ ক্রমাগত হ্রাস পেতে থাকবে। কারণ যেহেতু এখানে জড়তা ভ্রামক ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে তাহলে জড়তা ভ্রামকের উল্টাটা হবে, জড়তা ভ্রামক যদি বৃদ্ধি পায় তাহলে কৌণিক গতিবেগ কি হবে হ্রাস পাবে, কারণ এরা পরস্পর ধ্রুবক হয়, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তাই বলে। তাহলে এখানে ক্রমাগত হ্রাস মানে সি, তাহলে এখানে সিটা হবে অ্যান্সার। নেক্সট দেখো তিনেরটা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি হবে না যদি কোনো সিস্টেম ঘুরছে ধরো কোনো বাহ্যিক টর্ক না কাজ করে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ এখানে তো কোনো টর্কের কথা উল্লেখ করা হয়নি তাহলে এখানে তো কোনো টর্ক কাজ করছে না, তাহলে কৌণিক ভরবেগ কি থাকবে সংরক্ষিত থাকবে মানে ধ্রুবক থাকবে, তাহলে এটা চুজ করব। নেক্সট দেখো চারেরটা আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তির ফর্মুলা মনে আছে নিশ্চয়ই I ω², এটা লেখা হয় আবর্ত গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তির ক্ষেত্রে কি হবে তাহলে কে সমান কি লেখা হয় I ω²। আবার I ω² এরকম ভাবে লিখতে পারি L²/2 আই বলতে পারি, এখানে একটা উপরে নিচে আই দিয়ে গুণ করলে L²/2I বলতে পারি। দাঁড়াও
যেটা বলতে চাইছি যে আবর্ত গতিশক্তি সমান আমরা কি লিখে থাকি, আবর্ত গতিশক্তি কে সমান আমরা লিখে থাকি হাফ আই ওমেগা স্কোয়ার, এটা লিখি তো। এবার বলো উপরে আমি একটা আই দিয়ে গুণ করছি, দিলে আই স্কোয়ার হয়ে গেল, তাহলে আমাকে একটা নিচে আই ভাগ দিতে হবে, তাহলে এই দুইটা নিচে নামলে 1/2 হলো। আর এখানে আই ওমেগা মানে কি এল, তাহলে এল স্কোয়ার বাই আই বলতে পারি। এবার বলো যে আইটা কি জড়তা ভ্রামক আর এলটা হচ্ছে কৌণিক ভরবেগ। এবার এখানে জড়তা ভ্রামক তো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর কেটা কি এখানে গতিশক্তি, আবর্ত গতিশক্তি, তাহলে আই যত বৃদ্ধি পাবে গতিশক্তি তত কি হবে, হ্রাস পাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা কোনটা চুজ করবো বলো, আবর্ত গতিশক্তি কি হবে, ক্রমাগত হ্রাস পেতে থাকবে, তাহলে এখানে সিটা চুজ করতে হবে, এই যে ক্রমাগত হ্রাস পেতে থাকবে, তাহলে এখানে সি। তাহলে মনে রাখবে জড়তা ভ্রামক তো এখানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে গতিশক্তি ক্রমশ হ্রাস পাবে। তাহলে এই ছিল আমাদের 17 নম্বর সেটের সম্পূর্ণ সলিউশন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং জানাবে নেক্সট তোমরা কোন সেটের ভিডিও চাইছো।